আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। হক ভয়েস বা হক কথা চ্যানেলে আজকে 17ই আগস্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, পরম করুণাময়, তিনি আমাদের বাংলাদেশকে আল্লাহর অশেষ রহমতে একটি তার রহমত বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। আপনারা সবাই আজকে বিজয়ের আনন্দে, তৃতীয় মুক্তিযুদ্ধে, তৃতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করছেন। সে সুখ বা যে শান্তি, সে তৃপ্তি হয়তো আপনাদের মুক্ত আকাশ, মুক্ত বায়ু, মুক্ত কথা, মুক্ত মতামত এগুলোর কারণে, কিন্তু একই সময়ে অসংখ্য শহীদান, শত শত কিংবা হাজারের উপরে যাদেরকে কুখ্যাত হাসিনা সরকারের পুলিশ এবং তাদের পেটুয়া বাহিনী, গুন্ডা বাহিনী হত্যা করে গণকবর দিয়েছে, তাদের হিসাব হয়নি। যাদেরকে পোস্টমর্টেম করা হয়েছে কেবল তাদের হিসাব মতে এটা 400-এর উপরে, আর সব হিসাব বের হলে হয়তো হাজার খানেক বের হয়ে যাবে, হাজারের বেশি হবে। তাদের ঘরে কিন্তু আনন্দ নেই, তাদের ঘরে কিন্তু আনন্দের ছোঁয়া বয়ে যাচ্ছে না। তাদের ঘরে কান্না, হাহাকার, নিস্তব্ধতা বিরাজ করছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, একইভাবে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ, শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, তারা নির্মমভাবে আহত হয়েছে। তাদের শরীর অনেকের ঝাঁঝরা হয়ে গেছে, অনেকের চোখ হারিয়েছে, অনেকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের কাটতে হয়েছে। সেই পরিবারগুলোর কথাও একবার চিন্তা করেন, তাদের জীবনের কথা একবার চিন্তা করেন, যাদের বদলে আমরা এই স্বাধীনতার স্বাদ পেলাম, তারা কি আসলে কি সুফল ভোগ করছে? এই সকল বিষয়ে, এই যে বর্তমানে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, মধ্যবর্তী যে সরকার আছেন, সকলেই নিজ নিজ ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ। তাদের কাছ থেকে এই দেশবাসী কি আশা করে? আমরা সবাই মিলে এই দেশটাকে কি চাই তাদের কাছ থেকে? এই সকল বিষয়ে আজকে আমরা কিভাবে এই তৃতীয় স্বাধীনতার সুফল পেতে পারি, সেই সম্পর্কে আজকে আলোচনা হবে। আলোচনায় যুক্ত আছেন আমাদের 2 জন সামরিক অফিসার। একজন হলেন 2nd জেনারেশনের, আরেকজন হলেন 3য় জেনারেশনের। আমি তাদেরকে যুক্ত করছি আপনাদের সাথে। এই প্রথম জেনারেশন, 2nd জেনারেশন হলেন কর্নেল হান্নান মৃধা, বীর মুক্তিযোদ্ধা। আর 3য় প্রজন্মের হলেন মেজর দেলোয়ার হোসাইন খান। 2 জনকেই এই অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা শুনে খুশি হবেন যে আজকে যে 2 জনকে আপনারা দেখতে পাচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হান্নান মৃধা, সুপরিচিত আপনাদের সবার কাছে, বিকজ উনি অনেক অনেক বিষয়ে আপনার অনলাইনে কথা বলেছেন, টিভিতে কথা বলেছেন, এই জন্য তিনি সুপরিচিত। আরেকজনকে, তিনিও পর্দায় না, কিন্তু জ্ঞানের জগতে, বিজ্ঞতার জগতে তিনি আবার সুপরিচিত। তিনি হলেন মেজর দেলোয়ার হোসেন খান, সংক্ষেপে ডেল এইচ খান। তিনি হলেন কর্নেল হান্নান মৃধার জামাতা। তো খুব সুন্দর একটি কম্বিনেশন। আপনারা এই ধরনের আমাদের মিলিটারিতে এখন যারা 3rd জেনারেশন আছেন, তারা কিন্তু এই ধরনের সম্পর্কিত অনেক দিক থেকে। এখন হয়তো বাবা ছেলে, বাবা মেয়ে, অথবা শ্বশুর ছেলে, শ্বশুর জামাই, শ্বশুর মেয়ে এই সামরিক বাহিনীতে আছে। এটা একটা ভালো দিক। পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে এই ধরনের পুরনো হয়ে গেলে এই ধরনের ঘটনা ঘটে। ইভেন নাতি, দাদা, এরকম নাতি দাদা যে ইউনিটে চাকরি করেছেন, নাতিও সেই ইউনিটে পোস্টিং হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের আছে। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানের শুরুতে প্রথমে আমি ফ্লোর দিচ্ছি কর্নেল হান্নান মৃধা।
আপনি অনুগ্রহ করে এই যে আজকের যে এই যে আমাদের তৃতীয় স্বাধীনতার, আমার মনে হয় দেলোয়ার তোমাকে স্যার, কর্নেল হান্নান মৃধার, আপনার মাইকের খুব সাউন্ড হচ্ছে, আপনার মাইকে খুব সাউন্ড হচ্ছে। আপনার ডিভাইস আছে কি? আল্লাহ, আপনার ফোন বন্ধ করেন অথবা অন্য কিছু করেন, দেখেন কোন একটা ডিভাইস আছে, খুব ইকো হচ্ছে। এখন ঠিক আছে, ওকে। কর্নেল হান্নান মৃধা, প্লিজ গো হেড। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তারা এবং আমাদের প্রিয় উপস্থাপক কর্নেল দেলোয়ার, আসসালামু আলাইকুম। একটা নির্বাচিত সরকার যেমন তার দায়িত্ব থাকে দেশ ও জনগণের প্রতি, তার মঙ্গল, তার কল্যাণ, তাদের সার্বিক সহানুভূতি, সম্মান প্রদর্শন, এ দায়িত্ব সে পালন করে। কিন্তু অনির্বাচিত সরকারের কোনো দায় দায়িত্বই থাকে না। তার ফলে সে তার নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতন একটা দেশ পরিচালনা করে। বাংলাদেশ 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়। তার পূর্বে এই দেশটা আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, পূর্ব পাকিস্তান নামে, আর একটা পশ্চিম পাকিস্তান নামে। সেটার স্বাধীনতা হয় 1947 সালের 14ই অগস্ট। কর্নেল হান্নান মৃধা, আপনার এখানে আপনার অনুষ্ঠানটি আপনার ইউটিউবে অথবা ফেসবুকে কোনো একটা ডিভাইসে চলছে, ঠিক আছে? সেই জন্য ডাবল আওয়াজ হচ্ছে। আপনার কোনো একটা ডিভাইস আছে যেটার মাধ্যমে এটা অনুষ্ঠানটা কেউ মানে আপনার এখানেই, আপনি যদি যে ডিভাইসে করছেন সেই ডিভাইসে দ্বিতীয় আরেকটা ইয়ে আছে, এটা একটু ক্লোজ করতে হবে আপনার। দেখেন, তাহলে আপনার কথাগুলো কিন্তু ইকো হচ্ছে। আমার এখানে অবশ্য সেরকম হচ্ছে না, আমি টের পাচ্ছি না অবশ্য। আচ্ছা, ঠিক আছে, এখন কথা বলুন। ওকে, কথা বলুন। ওকে, তা আমাদের যদি আমি ধরে নিই যে যখন আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম তখন থেকে আমাদের 25 বছর পরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তান তথা ইস্ট বাংলাদেশ হিসেবে আমরা প্রথম স্বাধীনতা অর্জন কিন্তু করি নাই। এটা হচ্ছে যে 47-এ যেটা আমরা ব্রিটিশ থেকে 47 মানে পাকিস্তানের স্বাধীনতা আমরা পেলাম। আর ওখানে 25 বছর পরে আমরা থ্রু লিবারেশন অফ ওয়ার 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেলাম দ্বিতীয় স্বাধীনতা। কত লক্ষ লোক মারা গেছে সেটা এখনো কিন্তু মীমাংসিত হয় নাই। শেখ মুজিব বলে গেছে 30 লক্ষ লোক, বাট এটা আমি তাকে ছোট করব না কিছু বলে, বাট অ্যাকচুয়ালি আমি বলি যে লক্ষাধিক লোকের প্রাণের বিনিময়ে, জীবনের বিনিময়ে, মাবুদের সম্মানের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি 1971-এর 16ই ডিসেম্বর। ইফ একটা কথা আছে যে ইফ ব্লাড ইজ টেকেন অ্যাজ দি কস্ট অফ লিবারেশন দেন বাংলাদেশ হ্যাজ ওভারপেড ইট। আমরা অতিরিক্ত পে করে ফেলেছি এই 9 মাসের যুদ্ধে। তারপরেও মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশের জন্ম হয়েছে। এই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের তরুণ ছাত্ররা, কৃষক, শ্রমিক সব তৎকালীন ইস্ট পাকিস্তান বা বাংলাদেশের সামরিক বাহিনীর নেতৃত্বে এই যুদ্ধটা পরিচালিত হয়েছে। আমি রাজনীতিবিদদেরকে ছোট করব না, তারা তাদের লাইনে চেষ্টা করেছে যতটুকু তারা সম্ভব অবদান রাখতে। আমি আজকের দিনে কোনো নেগেটিভ কথা তাদের সম্বন্ধে বলবো না। আমি শুধু বলবো
যে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং সৈনিকদের অধীনে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ, শ্রমিক, কৃষক, ছাত্র এই যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধের পুরা নেতৃত্বই দেয় সেনাবাহিনীর সদস্যরা, যার অ্যাপেক্সে ছিল জেনারেল এমএজি উসমানী। এই যুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের যথার্থই সহায়তা করেছিল, আমাদের প্রশিক্ষণ দেওয়া, শেল্টার দেওয়া, আহার দেওয়া, অস্ত্রও দেওয়া। এইটা দীর্ঘ 9 মাস পর আমরা স্বাধীনতা অর্জন করি, অ্যাট দি কস্ট অফ লট অফ ব্লাড। আমরা সবই কিন্তু ভুলে গেছিলাম স্বাধীনতা পাওয়ার পরে। কর্নেল হান্নান মৃধা, আপনি বললেন যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি সাহায্য করেছে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে। আপনার কি মনে হয় যে এই প্রতিবেশী দেশ ইন্ডিয়া তারা একেবারে আপনার উপকার করার জন্য কিংবা আপনাকে হেল্প করার জন্য এই কারণে তারা করেছে? এই জিনিসটা একটু ক্লিয়ার করেন আপনি। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের কি উদ্দেশ্য? আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতার কথাটা বললাম, এবার বলছি যে 47 এর পরে আমার প্রশ্নের উত্তর দেন। ভেরি কারেক্ট। বাংলাদেশকে ইন্ডিয়া শুধুমাত্রই আমাদের স্বার্থের জন্যই সহযোগিতা করে নাই। They wanted to fight in one front instead of two fronts. So long after the after 47 তারা যখনই কোনো সংঘাত হয়েছে, ছোটখাটো যুদ্ধও হয়েছে, বড় যুদ্ধও হয়েছে 65-এ, তখন তারা দুইটা ফ্রন্টে যুদ্ধ করতে, একটা হলো ওয়েস্টার্ন ফ্রন্ট আর একটা হলো ইস্টার্ন ফ্রন্ট। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ টু ফাইট ইন টু ফ্রন্ট। ইন্ডিয়া ভারত তারা দেখলো কিভাবে এইটাকে রিডিউস করা যায়, সেজন্যই তারা কিন্তু এই পথ অবলম্বন করে। আর আমাদেরও তখন দরকার ছিল, বিকজ পাকিস্তানের যে অ্যাট্রোসিটি, আমাদের প্রতি তাদের যে বৈমত্র্যসুলভ আচরণ, আমরাও চেয়েছিলাম টু গেট লিবারেটেড ফ্রম দেম। এন্ড তখনই ইন্ডিয়া এগিয়ে আসলো। তো মাই ইন্টারেস্ট অ্যান্ড দেয়ার ইন্টারেস্ট ইট কোয়েনসাইডস টুগেদার, সো দে কেম ফরওয়ার্ড। কিন্তু আমরা কিন্তু ভেবেছিলাম আফটার দি ওয়ার অফ লিবারেশন ইন্ডিয়া আমাদের সাথে বন্ধুপ্রতিম, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে। আনফর্চুনেটলি ইট ডিড নট হ্যাপেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরেই তারা আমাদেরকে আর একটা যুদ্ধের মধ্যে নিক্ষিপ্ত করে দিল। সেটা হচ্ছে যে বাংলাদেশের 3টা পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি এবং কাকটাই, যে সেখানে তারা আমাদেরকে ঠিক যুদ্ধের মধ্যে ফেলে দিল। কর্নেল হান্নান মৃধা, আপনার কাছে আবার আমরা আসবো, আপনার কাছে আবার আমরা ফিরে আসবো দ্বিতীয় পর্যায়ে। আপনি এখন আমরা ফ্লোর দিচ্ছি মেজর দেলাওয়ার হোসেন খানকে। নতুন প্রজন্মের নতুন চিন্তাবিদ, নতুন লেখক, নতুন বিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা নিয়ে তারা এখন মানুষ হচ্ছেন, জীবনের দ্বিতীয় স্তরে প্রবেশ করছেন, তৃতীয় স্তরে প্রবেশ করছেন। মেজর দেলাওয়ার হোসেন খান, আপনি একজন লেখক, আপনি বিভিন্ন বিষয়ে গবেষণা করেন, আপনি পুলিশের রিফর্মের উপরে একটা গবেষণাপত্র লিখেছেন এবং বিভিন্ন ইতিহাস সম্পর্কে, সামরিক ইতিহাস সম্পর্কে আপনার লেখালেখি অনেক আছে। আপনি এই যে বিপ্লবটা দেখলেন, এই যে বর্তমান প্রজন্ম করলো একটা বিশাল শক্তির বিরুদ্ধে, যে শক্তিটা এমন ভাবে গেড়ে বসেছিল বাংলাদেশে, এই প্রতিবেশী দেশের সহযোগিতায়, তাদেরকে নড়ানো যাচ্ছিল না, সকল বিরোধী দল তাদেরকে কিছুই করতে পারছিল না।
কিন্তু তারা সেই বিগত 15-16 বছরে দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করেছে এবং এই ধ্বংসটা এমনই প্রতিহিংসা পরায়ণতা যে একজনের পরিবারের কিছু লোক নিহত হয়েছে বলে সে পুরো দেশবাসীকে ধ্বংস করার একটা জিজ্ঞাসা নিয়ে তার আবির্ভাব ঘটছে হাসিনা। এবং আরো প্রমাণিত হয়েছে এই হাসিনা মেজর বজলুল হুদাকে নিজ হাতে জব করে মেরেছেন, এটা আমরা এখন খবর পাচ্ছি। নিজে ছুরি চালিয়ে, বুকে পাড়া দিয়ে ছুরি চালিয়ে সে হত্যা করেছে। এই ধরনের স্পষ্ট সাক্ষ্য এখন বের হচ্ছে। এই যে তার এই দেশের মানুষের প্রতি ঘৃণা, শুধু তার নয়, তার দলের প্রত্যেকটা লোকের ঘৃণা, তার বংশোদ্ভব সকলের ঘৃণা এই দেশবাসীকে কুড়ে কুড়ে খেয়েছে দীর্ঘ 15-20 বছর। এই প্রতিহিংসা থেকে রক্ষা করলো আল্লাহর বিশেষ রহমত, আর সেই রক্ষাকারীর ভূমিকায় উসিলা হিসেবে আবির্ভূত হয়েছিল আমাদের সন্তানরা। এখন এই বিজয় তো এখনো পরিপূর্ণ বিজয় আমরা পাইনি, কেননা হাসিনার রেখে যাওয়া অবশিষ্ট সকলেই বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, প্রশাসনে বসে আছে, পুলিশে বসে আছে, গ্রামে গঞ্জে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সকল লোক হলেই হায়েনা লীগের লোক। এই পরিস্থিতিতে কিভাবে এই ছাত্রছাত্রীদের স্বপ্ন বাস্তবায়ন হবে, এই তৃতীয় স্বাধীনতার সুফল কিভাবে জাতি ভোগ করবে, এ প্রসঙ্গে আপনার 10 মিনিট বক্তব্য আমরা শুনতে চাই। মেজর ডেল এইচ খান, প্লিজ গো হেড। Assalamu alaikum, sir. I hope I am audible, sir. You are loud and clear. You are loud and clear. You are loud and clear. Thank you, sir. Thank you so much. প্রথমেই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই হক কথা বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হক এবং ইনসাফের একটা আওয়াজের প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে স্যার, এবং এই প্ল্যাটফর্মটি ক্রিয়েট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এবং একই সাথে আমি এই হক কথার যে দর্শক আছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। স্যার আমি আরো একবার লেট অভিনন্দন জানাচ্ছি আপনাকে, কারণ আমরা নতুন এক স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচার একটা সুযোগ পেয়েছি স্যার। আমার আন্তরিক সেলুট সেই ছাত্রদের প্রতি যারা জেনজির প্রতিনিধি। আমরা ভুলভাল ভাবে ভাবতাম যে তারা মোবাইলের স্ক্রিনে মগ্ন একটি প্রজন্ম, তারা আমাদের ভুল ধারণা ভেঙে দিয়েছে। রাজনৈতিকভাবে যা করা সম্ভব হয়নি, হতাশা চারপাশে আমাদের জেকে বসেছিল। যারা মেধাবী, যারা ইন্টেলেকচুয়াল, তারা ধীরে ধীরে এই দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছিল। এমন একটি হতাশা ব্যঞ্জক পরিস্থিতিতে যখন আমরা দেখতে পেলাম যে আমাদের ছাত্র ভাই বোনেরা তারা এগিয়ে আসলো এবং এই যে নতুন স্বাধীনতার রূপকার তারাই, কোটা সংস্কারের এবং কোটা বৈষম্যকে সংশোধন করার উদ্দেশ্যে তারা যে সংগ্রাম শুরু করেছিল, তা আজ সব ধরনের বৈষম্য থেকে মুক্তির এক সংগ্রামে পরিণত হয়েছে স্যার। সো এই লড়াইয়ের কৃতিত্ব তাদের। আমরা যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভাবার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে এই সেই স্কারমিশ কমান্ডো অভিযান যা তারা পরিচালনা করেছে, এখন আমাদের দায়িত্ব মেইন ব্যাটেলটা পরিচালনা করতে ওদের সহায়তা করা। কারণ তাদের অনেকেই আছে আমার সাথে যোগাযোগ করে যে স্যার আমরা তো একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছি, এবার আপনারা টেক ওভার করেন। এটা একটা রিলে রেসের মতো। তারাও বোঝে যে স্যার আমাদের উইজডমের ঘাটতি আছে, আমাদের এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। এতদিন আপনারা যে সুযোগটা পাননি, এখন আপনারা সেই সুযোগ পেয়েছেন, আপনারা চলে যাবেন না, আপনারা এখন আর নিজেদেরকে লুকিয়ে রাখবেন না, আপনারা সামনে আসুন, সামনে এসে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি ক্রিয়েট করুন। তারাও চায় আবার পড়ার টেবিলে ফিরে যেতে, কারণ আর কিছুদিন পরেই তাদের অনেকেরই এই জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হবে। তারাও চায় নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করে তারপরে এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি গ্রহণ করতে। স্যার আমি শুরুতেই তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম জানিয়ে
এখন সামনের যে দিনগুলো সে ব্যাপারে দুটো কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমাদের চমৎকার একটি উপদেষ্টা পরিষদ সংগঠিত হয়েছে, যার নেতৃত্বে এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল পার্সোনা আমাদের লিড করছেন। এর চেয়ে সম্ভবত এই মুহূর্তে গ্লোবালি অ্যাকসেপ্টেড লিডারশিপ আমাদের আর কোনো অপশন ছিল না। আমাদের উপদেষ্টা মন্ডলী যে পরিষদ গঠন করেছে তারাও প্রচন্ড রকম অত্যন্ত পারদর্শিতার সাথে চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই দেশটাকে পুনর্গঠনের। বাস্তবতা যেটা আমরা সবাই জানি যে বিগত সরকার পদত্যাগ করে পলায়নের পর দেশ জুড়ে যে একটি সম্ভাব্য অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সেই পরিস্থিতি আপাত সামাল দিতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছে তারা অলরেডি বিভিন্ন মন্ত্রণালয় বন্টন করে নিয়ে কাজ করতে শুরু করেছে। এই নতুন বাংলাদেশে সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে বাক স্বাধীনতা এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে নিজের মনোভাব প্রকাশ করার সুযোগ। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু মন্তব্যের ইনস্ট্যান্ট প্রতিবাদ জানিয়েছে আমাদের ছাত্র ভাইরা। আমাদের ছাত্র ভাইরা বলতে বাদ দেয়নি যে স্বাস্থ্য উপদেষ্টাকে তারা দেখতে পাচ্ছে না, হাসপাতালগুলোতে যে আমাদের আহত ভাই বোনেরা আছে তাদের পাশে দেখতে পাচ্ছে না। এই যে আত্মপ্রকাশের এবং এই যে নিজের মত প্রকাশের যে দ্ব্যর্থহীন স্বাধীনতা, এটাই সম্ভবত এই নতুন বিজয়ের মূল প্রাপ্তি। আমি এই বিজয়ের প্রেক্ষিতে সামনের দেশ গঠনের যে প্রক্রিয়া তা এত বেশি ব্যাপক যে এর পুরোটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব না, আমি সেই দুঃসাহস দেখাবো না। কারণ আমাদের স্বাস্থ্য খাত, আমাদের নিরাপত্তা বাহিনী সংস্কার, আমাদের অর্থনীতিকে বিনির্মাণ করা, এই জাতীয় অনেকগুলো টপিক আছে যেগুলো নিয়ে একত্রে এখন নতুন করে কাজ করার সুযোগ এবং সময় এসেছে। আমরা যেরকম স্যার স্টাফ কলেজে শিখি যে লিমিটিং দ্য স্কোপ, তো আপনি আমাকে যে আলোচনার সুযোগ দিয়েছেন সেখানে আমি আমার আলোচনার স্কোপকে লিমিট করব আমাদের বেকারত্ব সমস্যা নিয়ে এই মুহূর্তে। আপনি জানেন স্যার যে সাম্প্রতিক আমাদের ডেইলি স্টারের যে প্রতিবেদন 17 আগস্ট যেটা প্রকাশিত হয়েছে, এবং এর আগে আগস্ট মাসেই আরেকটি প্রতিবেদনে আমরা জানতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে বেকারের মোট সংখ্যা প্রায় কম বেশি 25 লক্ষ। এর ভেতরে 17 লক্ষের অধিক আছে পুরুষ বেকার এবং অবশিষ্ট যা আছে তা আমাদের নারী বেকার। সারপ্রাইজিংলি স্যার, আপনি জেনে অবাক হবেন যে এই বাংলাদেশেই শুধুমাত্র বিডা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অর এজেন্সি যেটা আছে বিডা, যারা ফরেনারদের পারমিশন দেয় দেশে কাজ করার জন্য, তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমি অলরেডি আপনার সাথে শেয়ার করেছি এই লিঙ্কটি স্যার, যেখানে একটা ছবি দেয়া আছে যেখানে দেখা যাচ্ছে প্রায় 4000 ভারতীয় এই মুহূর্তে শুধুমাত্র বিডার মাধ্যমে স্থায়ীভাবে বাংলাদেশে কাজ করছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের রিপোর্টে বলছে যে প্রায় $3 বিলিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় এই ফরেনারদের মাধ্যমে, আর অনলি 300 মিলিয়ন যেটা হালাল ওয়েতে দেখানো হয়। আমি রেফার করছি ইন্ডিয়ান একটি উইকিপিডিয়া সাইট আছে, যে সাইটটির নাম হচ্ছে ইন্ডিয়ানস ইন বাংলাদেশ। আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন যে মিস ইনফরমেশন কিভাবে দেয় স্যার। ওখানে গেলে আপনি দেখতে পাবেন লেখা আছে বাংলাদেশে সর্বমোট 19,000 ভারতীয় নাগরিক বসবাস করছে, যার ভিতরে 9,000 ছাত্রছাত্রী। কি ডাহা মিথ্যাচার! এখন ভারত এবং ভারতীয় যারা আছে তাদের ব্যাপারে আমরা প্রায়ই একটা কথা ভুলে যাই, শুধু ভারত বয়কট করলে হবে না, ভারতীয় বয়কট করতে হবে। আজকে যদি আমাদের এই 25 লক্ষ বেকার যারা আছে
তাদের কর্মসংস্থানের সুযোগ সরকার করতে পারছে না। এই মুহূর্তে যে তত্ত্বাবধায়ক আই কারেক্ট মাইসেলফ, অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে, এই সরকারের পক্ষে এমন কোন নীতিগত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই যার মাধ্যমে রাতারাতি 25 লক্ষ বাঙালি চাকরি ব্যবস্থা করা যাবে। কিন্তু লক্ষণীয় হচ্ছে বাংলাদেশে প্রায় 10 লক্ষ ভারতীয় লিগালি এবং ইলিগালি কাজ করছে, এবং এদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এবং এই সেক্টরগুলোতে যদি ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেওয়া হয় স্যার, যে এই 10 লক্ষ ভারতীয়র ভেতরে একেবারে ক্রিটিক্যাল অ্যাসেট ব্যতি রেখে, যাদের ছাড়া ব্যবসা চলছেই না, তাদের ব্যতি রেখে বাকিদেরকে যদি অপসারণ করে সেখানে যদি আমাদের এই বাংলাদেশি ছাত্রদের, বাংলাদেশি বেকারদের সুযোগ করে দেওয়া হয়, তাহলে দেখেন স্যার 25 লক্ষের ভিতরে সরাসরি 10 লক্ষ বেকারের কর্মসংস্থান সম্ভব। সুতরাং এই যে একটা মাত্র আসপেক্ট, যে জায়গায় আমি বলছি যে বেকারত্ব নিরসনের জন্য একেবারে হাতে রেডিমেড যে অপশন আছে, সেই অপশনটি কি আমরা নেব? আমাদের শ্রম মন্ত্রণালয় তারা কি এই ব্যাপারে কাজ করবে? আমি আজকে আপনাকে দেখিয়েছি স্যার, বিডার ওয়েবসাইটে এখন পর্যন্ত বিগত সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, তাদের গভর্নিং বডির ছবি এখনো অপসারণ করা হয়নি। কি ধৃষ্টতা কল্পনা করেন স্যার, যে বাংলাদেশের সরকারি একটা ওয়েবসাইট, যেখানে সরকার অলরেডি বদল হয়ে গিয়েছে, সেখানে এখন পর্যন্ত পুরাতন সেই ছবি, গভর্নিং বডির ছবি দিয়ে রাখা আছে। এই বিডার অদক্ষতার ব্যাপারে স্যার আমাদের সোচ্চার হতে হবে, আমাদের কণ্ঠ সজোর করতে হবে। আমাদের ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে কোমলমতি, তারা ট্রাফিক পুলিশের ব্যাপারটা পর্যন্ত বুঝতে পেরেছে, সেই জন্য তারা সেটা সংশোধন করার চেষ্টা করছে। আমাদের উচিত হবে তাদেরকে এই জাতীয় ব্যাপারগুলোতে অ্যাওয়্যার করা, যে কিভাবে দিনের পর দিন তাদের মান উন্নয়ন, তাদের জীবন মান উন্নয়নের যে সব রাস্তা তা রুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং ছোট বড় আইএলটিএস কোম্পানি খুলে আপনি অগন্তি ব্যাঙের ছাতার মতো আইএলটিএস কোম্পানি আর বাইরে পড়তে যাওয়ার যে কোম্পানি আছে তা দেখতে পাবেন। আমাদের তরুণ মেধাবী যারা আছে তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন এই দেশ ছেড়ে ইউরোপে, কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। এই প্রেক্ষিতে আমার মনে হয় বেকারত্বের যে অংশটুকু আছে তা সংশোধন করতে হবে। একই সাথে স্যার আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে প্রথম আলোর মতো পত্রিকায় আসে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা এবং তার সাথে আমাদের যে দরবেশ আছেন তাকে নাকি দেখা গিয়েছে ভারতে চলে গিয়েছে, অথচ তার 2 দিন পর বাংলাদেশের সদরঘাট থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কোন কোন মহল দাবি করে যে এইভাবে বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়াতে পরিকল্পিতভাবে ভুল তথ্য দিয়ে, নজর অন্যদিকে সরিয়ে দিয়ে, নিরাপত্তা বাহিনীর নজর এবং জনগণের নজর অন্যদিকে সরিয়ে দিয়ে তারা দেশে আরো যেন বেশি দিন অবস্থান করতে পারে সেই সুযোগ নিশ্চিত করার চেষ্টা করছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটি ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশ টিকে গেল, বাংলাদেশের ছাত্র সমাজ টিকে গেল, বাংলাদেশের জনগণ টিকে গেল, ইভেন সেই ফ্যাসিস্ট রানী তার পুরো দল বলকে দেশে রেখে চলে গেল, শুধুমাত্র বাংলাদেশ পুলিশ বাহিনী টোটাল কলাপস করলো। অকল্পনীয় স্যার, বিশ্বের ইতিহাসে এরকম নজির আর নেই যে একটি সরকার পতনের সাথে সাথে একটি বাহিনী সরাসরি কলাপস করে। সুতরাং এই দুর্ভাগ্য ঐতিহাসিক। মিলিটারি হিস্ট্রি বলতে আমরা পড়ালেখা করি স্যার একটা সাবজেক্ট, পুলিশ হিস্ট্রি বলে কিছু নেই। যদি থাকতো তাহলে সেইখানে এই কালো একটা পাতায় এই জিনিসটা অত্যন্ত ঘৃণ্যভাবে এই উল্লেখ থাকবে আজীবন, যে বাংলাদেশে একটি সরকার, ফ্যাসিস্ট সরকার পতনের সাথে সাথে সেই দেশের পুলিশ বাহিনী টোটাল কলাপস করেছিল। এখান থেকে আমরা কল্পনা করতে পারি স্যার যে একটা বাহিনীতে কি পরিমাণ দুর্বৃত্তায়ন এবং রাজনীতিকরণ করা হয়েছে। এবং এই পরিস্থিতিতে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যাদেরকে 10 দিনের রিমান্ডে পাঠাচ্ছেন, এই 10 দিনের রিমান্ডে কার হাতে পাঠাচ্ছেন? কিছুদিন আগে যারা এদের কাছ থেকেই সুযোগ সুবিধা নিয়েছে তাদের কাছে যদি আপনি রিমান্ডে পাঠান, তারা কি আদৌ রিমান্ডে তাদের কাছ থেকে কোনো কিছু আদায় করার চেষ্টা করবে? সন্দেহ থাকে, জনগণের সবার মনেই এটা নিয়ে সন্দেহ আছে। এছাড়াও স্যার মেজর দেলোয়ার একটা প্রশ্ন জি স্যার যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছে
উদ্ধৃত হচ্ছে এখানে, তারা এই যে প্রথম আলোর একটা রিপোর্ট সম্পর্কে আপনি বললেন যে তারা প্রথম আলোর মতো তারা দাবি করে যে বাংলাদেশের নিউজ মিডিয়ায় তারা এখন শীর্ষস্থানে অবস্থান করছে, বিশেষ করে নিউজ পেপারের মধ্যে। তাদের যে একটা প্রতিবেদন আপনি উল্লেখ করলেন যে হাসিনা, তার বোন রেহানা, তারপর তাদের যে উপদেষ্টা সালমান এফ রহমান, তারা একত্রে ভারতে চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। এই যে তারা প্রতিবেদনটা দিল, এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি অনুমত? তারা কি এখানে কোনোভাবে কারো মাধ্যমে প্রভাবিত হয়ে একটা মিথ্যা তথ্য জাতির কাছে উপস্থাপন করলো কাউকে ছাড় দেওয়ার জন্য? যেমন এর একদিন দুদিন পরেই সালমান এফ রহমান সদরঘাট থেকে ধরা পড়লো আনিসুল হকের সাথে। এই যে প্রথম আলো রিপোর্টটা দিল, এখন পর্যন্ত তারা তো এই রিপোর্টের জন্য ক্ষমাও চায়নি এবং ভুল যে রিপোর্ট দিয়েছে সেটাও বলেনি। এই প্রসঙ্গে একটু আপনার মন্তব্য জানতে চাচ্ছি প্লিজ। স্যার ধন্যবাদ। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত স্যার, যে অলরেডি জনমনে প্রশ্ন উঠেছে যে যদি এটা পত্রিকায় ভুল তথ্য পরিবেশন করে থাকতো প্রথম আলো, তাহলে তো ইতোমধ্যে প্রথম আলোর মতো পত্রিকা একটি রিজয়েন্ডার দেওয়ার কথা ছিল যে আমাদের তথ্যে ভুল ছিল, তারা তা দেয়নি। এখানে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কনস্পিরেসি থিওরিস্ট যারা আছে তারা কিন্তু তাদের ভাবনার দুয়ার খুলে দেয়। কেউ কেউ এমন ভাবার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে যে তাহলে কি আর্থিক লেনদেনের মাধ্যমে এই নামটি ওই দুইজনের নামের পাশে উল্লেখ করা হয়েছিল যেন ক্ষণিকের জন্য আমাদের দেশের নিরাপত্তা বাহিনী এবং আমাদের দেশের জনগণ ধরে নেয় যে সালমান এফ রহমান আর বাংলাদেশে নেই, আর সেই সুযোগে উনি ক্লিন শেভ করে যখন ঘোরাফেরা করবে। আমাদের হিউম্যান ব্রেইন কিভাবে স্যার প্রোগ্রাম, আমরা যা দেখতে চাই, আমরা যা শুনতে চাই, তাই কিন্তু আমরা দেখি, তাই কিন্তু আমরা শুনি। সুতরাং প্রথম আলোর মতো একটি প্রভাবশালী পত্রিকা যখন আমাদের ব্রেনে এই তথ্য ঢুকিয়ে দেয়, পরিকল্পিতভাবে কিনা আমি নিশ্চিত নই, যে সালমান এফ রহমান এই মুহূর্তে দেশে নেই, তখন আসলে চারপাশে সালমান এফ রহমান ঘুরলেও অনেক সময় চোখে পড়বে না উনি যদি ছদ্মবেশে ঘোরাফেরা করে। তাকে কি তাহলে একটু সময় কিনে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা কনস্পিরেসি থিওরিস্টরা এভাবেই ভাবার চেষ্টা করছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। হ্যাঁ, আমার মনে হয় প্রথম আলো এটা করেছে হয়তো, এটা তো শোনা যায় যে সাংবাদিকরা মিডিয়ার জগতে যারা আছেন সামটাইমস দে আর ব্রাইব ফর, মানে একটা বড় ধরনের সুবিধা পেয়ে অনেক তথ্য তারা মিথ্যা প্রচার করে এবং জনগণকে বিভ্রান্ত করে। এটা কিন্তু মিডিয়ার জগতে অহরহ হচ্ছে। তবে স্যার অনেকেই কিন্তু এরকমও দাবি করছে যে গত 15 বছর ধরে আমাদের সাংবাদিকতা এবং গণমাধ্যম সেক্টরকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন একজন অনুসন্ধানী সাংবাদিককে যখন বিভিন্ন সংস্থার মাধ্যমে তার টেবিলে, তার ইমেইলে পর্যাপ্ত পরিমাণ তথ্য সরবরাহ করা হয়, তখন আসলে কষ্ট করে তাকে আর মাথা খাটাতে হয় না, তখন সে একটা বয়ান যেটা সরকার দেয় সেটাই প্রচার করতে থাকে। আর গত 15 বছরে তো স্যার আসলে মুক্ত চিন্তার কোনো সুযোগ ছিল না, এবং সরকারের বিপক্ষে কোনো কিছু বলার চেষ্টা করলেই তাকে টুটি চেপে ধরা হতো। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই স্যার। আমি 2014 সালে যখন আমার সামরিক বাহিনী স্টাফ কলেজ করি, তো স্টাফ কলেজের এক পর্যায়ে একটা সিনারিও দেওয়া হলো যে বাংলাদেশের কুড়িগ্রাম, যেটা আপনি জানেন স্যার, ওই পাশ থেকে একটা আক্রমণ হয়েছে, এখন তুমি কি করবে? আমার বেস্ট সলিউশন যেটা ছিল, আই ওয়ান্ট টু ক্রস ইন্টারন্যাশনাল বাউন্ডারি অ্যান্ড মার্চ মাই ডিভিশনস টুয়ার্ডস দিল্লি, and it became a hue and cry, and the Indian officer was doing staff college with us. He was telling me, what you are telling Delawar, you should behave defensive. I said, who said you I should take behave defensive? And my DS came, আমার ডিএস এসে আমাকে বললো, দেলোয়ার তুমি এই কনসেপ্টটা উইমজিক্যালি কোথা থেকে নিয়ে আসলে? আমি বললাম, নেভার উইমজিক্যাল। ইসরায়েল আরব ওয়ারে এটার এক্সাম্পল আছে, যখন আরব ইজিপ্ট অ্যাটাক করলো ইসরায়েলকে, ইসরায়েল টুক দ্য ব্যাটেল টু কায়রো। সো বাংলাদেশের ওই ক্যাপাসিটি এখন আছে। বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, যে 18 কোটি জনগণ আছে। আমি এর আগে স্যার যেটা দেখেছি যে বাংলাদেশের ছাত্র সমাজ তারা চায়
থাইল্যান্ডের মতো অন্যান্য দেশের মতো যে তাদের কিছু সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক, কিছু শৃঙ্খলা দেওয়া হোক, এটা নিয়ে কথা বলতে নিলেই দাদাদের দেশ খেপে যায়। তাদের ওখান থেকে নাকি নিষেধ আছে যে এটা এভাবে ভাবা যাবে না, এটা করা যাবে না। আমাদের টেরেইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে সকল সমরাস্ত্র দরকার তার অনেক কিছুই ক্রয়ে নাকি তারা বাধা দেয়। আমরা ধীরে ধীরে ভাবতে শুরু করেছিলাম যে আমরা আমাদের পড়শির সেই ট্রানজিট ক্যাম্প, যার মাঝখান দিয়ে ট্রানজিট করিডোর যাবে, তারা বাম থেকে ডানে যাবে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। তো ওই যে দুঃসহ সময় স্যার, যেখানে মেধা মনন সব জায়গায় আমাদের একটাই জিনিস, সেটা হচ্ছে যে এক হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, আর হচ্ছে অন্যান্য যে সকল একজন ব্যক্তির ব্যক্তি পূজা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল স্যার। আমি যদি আপনাকে স্যার একটা সিম্পল অঙ্কের কথা বলি, 30 লক্ষকে যদি আমরা দুইজনই স্যার মিলিটারি অফিসার, 30 লক্ষ শহীদকে যদি আমি স্যার 258 দিন দিয়ে গুণ দেই, সরি ভাগ দেই স্যার, তাহলে প্রতিদিনের ক্যাজুয়ালিটি রেট আসে প্রায় 10,300 স্যার। এখন কোন ইন্টেন্স ব্যাটেল আছে ওয়ার্ল্ডে স্যার যে 10,300 করে পার ডে কিল করছে 90,000 একটা আর্মি? এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় মেজর দেলোয়ার আপনি এর সম্মুখে এনেছেন। এটা কিন্তু একটা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যেখানে আপনি দেখেন প্যালেস্টাইনে ইসরায়েলের যে আক্রমণ হচ্ছে সেটা চতুর্মুখী আক্রমণ, আকাশ থেকে, স্থলপথ থেকে, নৌপথ থেকে, ভিতর থেকে, বাইরে থেকে, এবং সেটা তো মারণাস্ত্র আছেই। তাদের যে সমস্ত অস্ত্রগুলো লেটেস্ট ব্যবহার করেছে, এত ব্যবহার করার পরেও এই দীর্ঘদিনের আজকে 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেল তাদের যুদ্ধ, সেখানে 40,000 মানুষ নিহত হয়েছে, 40,000 নারী পুরুষ শিশু নিহত হয়েছে। সে সময়ে পাকিস্তানের 9 মাস নয়, 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর বা 15ই ডিসেম্বর পর্যন্ত, এটা আসে 8 মাস 12 দিন না 13 দিন হয়, 258 দিন স্যার, টোটাল 258 দিন। এই সময়টাতে যদি 30 লক্ষ লোক হত্যা করতে হয়, তাহলে পাকিস্তানিদের যে সমরাস্ত্রের প্রয়োজন ছিল এবং তাদের যে গোলাবারুদের প্রয়োজন ছিল, সেই রসদ, সেই সরঞ্জাম, যেটা আমরা সামরিক ভাষায় বলি আমাদের লজিস্টিক সাপোর্ট, সেটা কি ছিল? আপনার কি মনে হয় 30 লক্ষ মানুষকে মারার মতো তাদের অস্ত্র ছিল? এই যে একটা মিথ, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের ইতিহাসে এই ধরনের মিথ চালু নাই। প্রত্যেকটা দেশ তাদের ইভেন্ট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কোন দেশে কতজন মারা গিয়েছে সেই হিসাবটা পর্যন্ত আছে। সারা বিশ্বব্যাপী যুদ্ধ হয়েছে, যেখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে, ইভেন যত যুদ্ধের প্রত্যেকটারই সঠিক পরিসংখ্যান হয়েছে। কিন্তু আমাদের এই দেশে একটা স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযুদ্ধ করেছে সেই হিসাবটাও কোনো সরকার করেনি, এবং কতজন শহীদ হয়েছে সেই হিসাবটাও করেনি, কতজন আহত হয়েছে সেই হিসাবটাও করেনি, কত নারী নির্যাতিত হয়েছে সেই হিসাবটাও করেনি। এটা কি আপনি মনে করেন এটা সরকারের ব্যর্থতা, না সুপরিকল্পিতভাবে এই জিনিসগুলো দিয়ে মানুষকে প্রতারিত করার জন্য, পলিটিক্যাল গেইন পাওয়ার জন্য এই কাজটি করেছে? আপনি কি মনে করেন একজন গবেষক হিসেবে? প্লিজ স্যার। ধন্যবাদ স্যার। আমি সেই জন্যই আপনাকে ফ্যাক্টস, ফিগার্স এবং ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে বললাম স্যার, যে ওনাদের হিসাব অনুযায়ী যদি 30 লক্ষ লোককে 258 দিনে হত্যা করতে হয়, তাহলে পার ডে কিল করতে হবে স্যার 10,526 জন করে। সো আপনিও জানেন, আমিও জানি স্যার, একটা যুদ্ধ প্রতিদিন ইন্টেন্স রেটে হয় না। দেয়ার আর রেট, ইন্টেন্স, মডারেট এন্ড আদার রেট। সো ইন্টেন্স রেটেও যদি পাকিস্তানের তখনকার বাহিনী প্রতিদিন কিল করত, তাহলে স্যার আসলে লজিক্যালি 10,000 লোক প্রতিদিন মারা সম্ভব না স্যার। এটা গাণিতিকভাবে ভুল, আর এটা একই সঙ্গে ইতিহাসের বিকৃতি। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উনি যদি একটি ভুল কথা ইংরেজির দক্ষতার অভাবে বলেও থাকেন, তাহলে আমাদের ইতিহাসবিদদের কি সেই কলিজা ছিল না, সেই সাহস কারোই কি ছিল না যে আপনি 3 লক্ষকে ভুল করে 3 মিলিয়ন বলে ফেলেছেন, এটা কারেক্ট করা প্রয়োজন? এইটা কি ধরনের স্বৈরাচার যে ওনাকে বলা হওয়ার পর উনি যখন বলবেন যে বলে ফেলছি এখন 30 লাখই থাকুক। এইটাকে বলে ঐতিহাসিক বিকৃতি।
এটা বিকৃতি মানসিকতা সম্পন্ন লোক যে এবং তার কন্যা একজন অফিসারের বুকের উপর পা রেখে যখন গলা জবাই করেন, তখন আমরা যুক্তি খুঁজে পাই যে এটা কোত্থেকে আসছে এগুলো। অবশ্যই আমাদের স্বাধীনতার যে নায়ক আছেন, আমাদের রূপকার আছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু একই সাথে নতুন বাংলাদেশের নতুন কণ্ঠস্বর আমরা অবশ্যই সঠিককে ঠিক বলবো, ভুলকে অবশ্যই আমরা বলবো এটা ভুল। একই সাথে এই যে স্বাধীনতার চেতনা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, সামান্য একটা জিনিস, কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটা নিয়ে যে প্রচন্ড রকমের আমি বলবো যে বিতর্ক, গত 50 বছর ধরে যদি স্যার এটা নিয়ে বিতর্ক করতে হয় আমাদেরকে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল, দিস ইজ ভেরি সিম্পল। 7ই মার্চ বঙ্গবন্ধু একটা কনসেপ্ট দিয়েছিলেন, বাট 25 তারিখ পর্যন্ত হি ওয়াজ নেগোশিয়েটিং। ওনাকে যদি 25 তারিখে বলতো যে আপনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি কি আমাদের স্বাধীনতা অ্যালাউ করতেন না। দিস ইজ ভেরি লজিক্যাল। আচ্ছা, তাহলে 25 তারিখে যখন উনি ব্যাগ গুছিয়ে চলে গেলেন, এখন অনেকেই প্রশ্ন তোলে যে ওনাকে কি ধরে নিয়ে যাওয়া হয়েছে না উনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। এটা ইতিহাসবিদরা ক্লিয়ার করবে, আমি এখানে কোনো কনক্লুসিভ কিছু বলছি না, বাট এটা সহজেই অনুমেয়। ওনাকে কি টেনে হিসড়ে ধরে নিয়ে গিয়েছিল, উনি হতাহত হয়েছিলেন? তা তো নয়। যখন তার রাজনৈতিক বন্ধু তার বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর তো দেখলেন যে বেগম মুজিব তার ব্যাগ গুছিয়ে দিচ্ছেন, তার মানে প্রস্তুতি সহকারী তিনি গিয়েছেন। এখন উনি চলে গেলেন এই যে একই রকম ভাবে, তার মেয়ে যেমন দেশ ভর্তি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফেলে রেখে উনি নিজে উধাও হয়ে চলে গেলেন। তো একই রকম ভাবে উনি চলে গেলেন, যাওয়ার পর এই ক্রাইসিস মোমেন্টে জিয়াউর রহমান কেম ফরওয়ার্ড অ্যান্ড উনি ঘোষণা দেওয়ার পর লোকজন উজ্জীবিত হলো এবং মুক্তিযুদ্ধে গেল। এইটুকু কৃতিত্ব দিতে কি আসলে ইতিহাসের কার্পণ্য নাকি এটা রাজনৈতিক দৈন্য? এবং এইটা নিয়ে যে পরিমাণ দ্বিধা বিভক্তি আমাদের ভিতরে তৈরি করা হয়েছে, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এই কথা শুনলেই আমার হাসি পায় এবং আমি এই বিতর্ক থেকে সবসময় মুখ ফিরিয়ে রাখি। এবং সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়েছে যে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান বাংলাদেশে প্রথমত হচ্ছে স্বাধীনতার ডাক দেওয়ার ব্যাপারটাতে, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ থেকে দ্রুততম সময়ের ভেতর ইন্ডিয়ান বাহিনীকে বের করে দেওয়ার ব্যাপারে, এই দুটো কৃতিত্ব তাকে অবশ্যই দিতে হবে। একই সঙ্গে বাকশালের মতো একটি স্বৈরাচারী পদ্ধতির অভিজ্ঞতা আমাদেরকে দেয়া এবং তার প্রেক্ষিতে তার নিজের আত্মাহুতি, সেই ইতিহাসও আমাদের স্মরণে রাখতে হবে। কিন্তু আমাদের একই সাথে স্মরণ রাখতে হবে যে দেশটা তার একার বা তার লোকজনের একার অবদান না। আমি এই গত 15 বছরে স্যার একজনের কথা বলবো, কামরুল ইসলাম স্যারের কথা। এই যে 71 টিভির ফারজানা রূপা আর হচ্ছে এই যে ফারজানা কি অশালীন ভাবে তাকে আক্রমণ করলো, কারণ উনি শুধু বলেছিলেন সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা আর ওই যে কালামানিকের মতো প্রবাসী মুক্তিযোদ্ধার ভিতরে পার্থক্য আছে। এই কথা বলা মাত্র তার উপর শকুনের মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল। এই প্রায় অচল একজন লোক যাকে আমরা মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া বলতাম, তার উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। এটা কি মিথ্যা কথা? আজকে যারা ছাত্র আন্দোলন করেছে, আজকে স্নিগ্ধ, আজকে ভাই সাইদ এবং আজকে যারা সম্মুখ সমরে গিয়ে বুকে গুলি খেয়ে মারা গিয়েছে, আর যারা ঘরে বসে বসে ফেসবুকে যুদ্ধ করেছে, তারা দুইজনই যদি বলে যে এই মুক্তিযুদ্ধের তারা মুক্তিযোদ্ধা, তাহলে কি হয়? আপনাকে তো সম্মান জানাতে হবে, সম্মান জানালে সম্মান পাওয়া যাবে। তো আমার মনে হয় পরিকল্পিতভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, পরিকল্পিতভাবে আমাদের ভিতরে রাজনৈতিক সচেতনতাকে উপেক্ষা করা হয়েছে। তারা ধরে নিয়েছিল মাথায় হেলমেট আর হাতে অস্ত্র নিয়ে সারাক্ষণ পাহারা দিয়ে এই দেশ ট্রানজিট বানিয়ে দিবে ইন্ডিয়ার, কলকাতা থেকে গাড়ি ঢুকবে, আগরতলা গিয়ে গাড়ি নামবে। আই থিঙ্ক দ্যাট ইজ রং। এবং এই দেশে ইন্ডিয়ার যে চক্রান্ত আছে, আমার মনে হয় স্যার ইন্ডিয়া অলরেডি টের পেয়েছে যে এই বাংলাদেশের 18 কোটি জনগণের মনোভাব, এই ইন্ডিয়া টের পেয়েছে। বাংলা তো কখনো স্যার দিল্লির বশ্যতা স্বীকার করে চলেনি। 12 ভুইয়া ইসা খা তারা তো কখনো বশ্যতা স্বীকার করেনি, এবং মুঘলরা ওটা মেনেই নিয়েছিল যে এই দেশের লোকগুলো একটু ঘাটতেরা, এদের পিঠে হাত দিলে তারা অনেক কিছু দেয়, জান্নাতাবাদ বাংলাদেশকে তারা বলতো, এত রেভিনিউ আসে। কিন্তু তারা এটাও জানতো এই দেশের লোকজনের ঘাড়ে হাত দিলে খবর আছে। তো আমি এই জন্যই বলবো যে স্যার আমরা একটা ভয়াল এবং করাল 16টি বছর পার হয়ে একটা নতুন সূর্য উদয় হয়েছে। এখন সবার মতো আমিও বলবো
যে শুধুমাত্র বিজয় নিশ্চিত করাতেই কি সাফল্য? এই বিজয়কে সুসংহত করতে হবে। এখন সেই সুসংহত করার সময়। এখন আমাদের ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে আছে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে যেন আমাদের এই একটা রেল লাইনের ইঞ্জিন এবং অন্যান্য বগিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এগুলোকে রেল লাইনে তোলার মতো ব্যবস্থা করার জন্য সময় দিতে হবে। লক্ষ্য করে দেখুন স্যার, কথিত সে সকল রাজনৈতিক বিরোধী দল যারা ছিল তারা কিন্তু এখন সম্মত হয়েছে যে ঠিক আছে, তত্ত্বাবধায়ক আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে স্যার আপনি একটা লক্ষ্য করেন একটা অদ্ভুত জিনিস, মুখে তত্ত্বাবধায়ক সরকার চলে আসছে। জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই আমরা বলি, শুধুমাত্র ওখানে গেলে পরে শাহ আমানতের বিশাল নাম আমাদের বলতে হয়। যমুনা সেতুকে আমরা যমুনা সেতুই বলি, বাট বন্ধু সেতু যখন চাপায় দেওয়া হয় তখন আসলে ওটা মুখে আসতে চায় না। এটা তো আসলে এখন তত্ত্বাবধায়ক সরকার ওয়াজ দ্য ডিজার্ভ ওয়ারেন্ট অফ টাইম। আর না হলে আসলে স্যার যেটা হওয়ার কথা ছিল, এই মানে বিগত সরকারের সবচেয়ে ভয়ঙ্কর প্রেতাত্মা এই মুহূর্তে বসে থেকে শপথ নেওয়াচ্ছেন আমাদের ইউনূস সাহেবকে এবং আমাদের উপদেষ্টা পরিষদকে। ইট ইজ আনহার্ড। একটা বিপ্লবের পরে আবার ওই আগের সংবিধান থাকে নাকি স্যার? নতুন করে গড়বেন। আমরা তো স্বপ্ন দেখেছিলাম যে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবেন, সঙ্গে প্রধান উপদেষ্টা হবেন এবং দেশটাকে নতুন করে আমরা গড়ে তুলবো। আমরা যারা রিটায়ার্ড আছি আমরা যার যার চাকরিদাতাকে বলে দিয়েছিলাম যে যদি এই মুহূর্তে আর্মি আমাদেরকে ডাকে, সরকার আমাদেরকে ডাকে 3 মাস 6 মাসের জন্য আমরা আর্মিতে নতুন করে আমাদের সার্ভিস দেওয়ার জন্য রেডি হব। আপনার চাকরি আপনি রাখলে রাখবেন, না রাখলে নাই, বাট উইল গো ব্যাক টু ক্রিয়েট আওয়ার নিউ নেশন। নতুন বাংলাদেশ যেটা আছে সেটা বিনির্মাণে আমাদেরকে আত্মনিয়োগ করার সুযোগ দিতে হবে। এবং আমাদের যারা যারা জব এমপ্লয়ার আছেন তারাও কিন্তু এটার সাথে একমত যে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে যদি প্রয়োজন হয় আমরা দিব আপনাদেরকে যেতে। এরকম নজির তো পৃথিবীর অনেক ইতিহাসেই আছে যে রিজার্ভ কল করা হয়েছে, রিজার্ভ কল করা হবে। এবং এই জায়গাগুলোতে যে সকল জায়গায় বিশ্বাসের ঘাটতি আছে সেই জায়গায় আপাতত বিশ্বস্ত এই যে অবসরপ্রাপ্ত লটটা আছে এটাকে ইউজ করা হয়। আমরা যখন রিটায়ার করি আমাদের কিন্তু এক সেট ইউনিফর্ম সাথে দিয়ে দেওয়া হয় যে যদি কখনো যুদ্ধ লাগে তাহলে যেন আমরা আবার ইউনিফর্ম পরিধান করে নিকটস্থ ক্যান্টনমেন্টে রিপোর্ট করতে পারি। তো এই প্রেসিডেন্স গুলো তো আছে, আমাদের উপলব্ধির ব্যাপার। আমাদের আমাদের সম্মানিত সেনাবাহিনীর প্রধান ওয়াকার স্যার, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। এই যে যুগ সন্ধিক্ষণে তিনি যে একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি তাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রতি যে এই যে আপনি স্যার, আমি কর্নেল হান্নান মিদার কথা বলবো, আমি দেখেছি আপনারা ওই সময়ে অহরাত্রি বিভিন্ন ভাবে তার কাছে মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছিলেন যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী যেন ছাত্রদের উপর একটা গুলিও না করে। এই ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস এখন ইতিহাসের সাক্ষী যে মিরপুর ডিওএইচএস এ আপনাদের নেতৃত্বে সর্বপ্রথম আমি ওই দিন একটা টক শোতে দেখছিলাম যে একজন বিজ্ঞ টক শো ব্যক্তিত্ব বলছিলেন যে অকল্পনীয় যে ডিওএইচএস এর মতো একটি সংরক্ষিত এলাকায় গৃহিণীরা, ছাত্রছাত্রীরা, অবসরপ্রাপ্ত অফিসাররা তারা রাস্তায় নেমে আসছে, ঢল নেমে আসছে এবং তারা এক্সপ্রেস করছে যে এই অনিয়ম, এই অন্যায় আর তারা মেনে নিবে না। তো এই জন্য আমি আপনার মাধ্যমে স্যার আমি আমাদের দেশবাসীর কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে এখন সময় ধৈর্য ধরার। এখন ছাত্ররা আমাদের যে বিজয় অর্জন করে এনে দিয়েছে তাদের কি প্রাপ্য নেই? তাদের জন্য যেটা প্রাপ্য সেটা হচ্ছে তাদেরকে সম্মান দিতে হবে। তাদের এই যে তারা ভলান্টারিলি কাজ করে। আজকে স্যার আরেকটা ছোট্ট জিনিস বলি, আমি হয়তো একটু সময় বেশি নিয়ে ফেলছি। আজকে কানাডাতে আমাদের এই ছাত্র যখন স্যার 1 ঘন্টা কাজ করে তখন তাকে $12 থেকে $15 বেতন দেওয়া হয়, তারা 20 ঘন্টার বেশি কাজ করতে পারে না। এই যে আমাদের ছেলেরা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের জন্যও তো স্যার একটা অনারিয়ামের সিস্টেম করা যেতে পারে। হ্যাঁ আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে সবকিছু ঠিক নেই, বাট চাইলে কি আমাদের ছাত্ররা এরপর থেকে মাসে 1 দিন অথবা সপ্তাহে 1 দিন এভাবে এসে বিভিন্ন জায়গায় একটু শ্রম দিতে পারে কিনা ভেবে দেখা যেতে পারে। আমরা একটা জিনিস শিখেছি, আমাদের এই জেনারেশন জেড যারা আছে তাদেরকে দূরে সরিয়ে রেখে, তাদেরকে ইন্টারনেটে মগ্ন করে দিয়ে, তাদেরকে সীমান্ত খুলে দিয়ে, ড্রাগ ভরে দিয়ে তাদেরকে যে মানে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, হেলমেট মাথায় দিয়ে হাতে অস্ত্র নিয়ে তাদেরকে টুটি চেপে ধরার চেষ্টা করা হয়েছিল, এই সুযোগ আর দেয়া যাবে না স্যার। আমাদের ছাত্র যে সমাজ আছে তাদেরকে আমাদের কাছে নিতে হবে। স্যার আপনাকে একটা জিনিস আমি সবিনয়ে বলবো,
পৃথিবীর প্রত্যেকটি পণ্য এবং প্রত্যেকটি প্রক্রিয়ার শেলফ লাইফ এখন কমে এসেছে। আমি আগে 18-19 বছরে যা বুঝতাম, আমি দেখি আমার ছোট ভাইরা এখন 12 বছর বয়সে তা অলরেডি বোঝে। তার মানে আগে আপনি 40 বছরের দেলোয়ারের কাছ থেকে যা আশা করতেন, এখন 25 বছরের টকবকে দেলোয়ার আপনাকে এই যুক্তি এবং এই জ্ঞান দিতে পারে। কারণ স্যার জ্ঞান সহজলভ্য হয়েছে, ইনফরমেশনের ফ্লো হয়েছে স্যার। সম্মান দিতে হবে আমাদের ওদেরকে। উই হ্যাভ টু স্যালুট দেম। অনেকেই বলছে যে 2 জন ছাত্র উপদেষ্টাকে সম্মান দিতে অনেকে হয়তো কুণ্ঠাবোধ করবে। নো, কুণ্ঠাবোধ করার কিছু নেই। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে আর্মিতে জয়েন করেছি 18-19 বছর বয়সে, 50 বছর বয়সে জিএসিও আমাকে স্যালুট দেয়নি, দিয়েছে। কারণ আমার সেই যোগ্যতা আছে, আমার সেই চিন্তার শক্তি ছিল, আমাকে সেভাবে প্রিপেয়ার করা হয়েছে। এই ছাত্র সমাজ স্যার, দে আর কোয়াইট রেডি, দে আর লোডেড। জাস্ট ওদেরকে দেশের বাইরে পাচার হয়ে যেতে দেয়া রোধ করতে হবে। তাদেরকে সুযোগ দেওয়া লাগবে এই দেশ বিনির্মাণের জন্য। আজকে যে সকল করাপ্ট পুলিশ আছে স্যার, ক্রিমিনাল পুলিশ আছে যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তাদেরকে দিয়ে সংস্কার কি সম্ভব স্যার? আজকে যে করাপ্ট কর্মকর্তা পদত্যাগ করে চলে গেছে, তাকে যারা হেল্প করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদের এখনকার দিনে স্যার সবকিছু ডিজিটাল সিগনেচার থাকে, ডিজিটাল প্রমাণ আছে। সেই করাপ্ট কর্মকর্তাকে বজায় রেখে, তার চেহারে বহাল রেখে কোন সংস্কার কি সম্ভব? আবার ওরা দেশটাকে সেই আগের দেশ বানিয়ে ফেলবে যদি এদেরকে এখনই আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে সেই জায়গায় নতুন প্রজন্মকে ঢুকিয়ে দিতে হবে স্যার। আপনারা আমাদের যখন সৈনিক তুলে দেন, আমরা কখনো বলি নাই যে স্যার আমার ইউএস আর্মির একটা প্লাটুন হলে আমি ফাটায় ফেলতাম। আমরা বলেছি বাংলাদেশি সৈনিক যা যোগ্যতা আছে আমি ট্রেন করে নিব, আমার সৈনিক দিয়ে আমি যুদ্ধ জয় করব। তাহলে এই যুব সমাজ যারা আছে তাদেরকে সুযোগ দিন। তাদেরকে সুযোগ দিলে সেই শূন্যস্থান পূরণ হবে, তাদেরকে সুযোগ দিলে ব্লাড চেঞ্জ হবে, এবং এই তাদেরকে সুযোগ যদি আমরা দেই, তাহলে সেই স্বপ্নের দেশ, যেই স্বপ্নের দেশের কথা ভেবে স্যার আপনার মলিন মুখে এখন হাসি দেখতে পাই আমি, সেই স্বপ্নের দেশ সম্ভব। ধন্যবাদ স্যার। Major Delwar, people are very happy with your performance today. You have delivered excellent words which has won the hearts and mind of the people. Really amazing, very good, excellent. আজকের এই অনুষ্ঠানে তোমাকে পেয়ে অনেকই খুশি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের আজকের প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা কর্নেল হান্নান মৃধা, তিনি এই দেশের অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তো তার আছেই, তিনি একই সাথে 75 দেখেছেন, সে 75-এর মুক্তি দেখেছেন, 75-এর আগে 72 থেকে 74 পর্যন্ত কিংবা 75-এর 15ই আগস্ট পর্যন্ত এই সময়টার একটি বর্ণনা আমরা কর্নেল হান্নান মৃধার কাছ থেকে জানতে চাচ্ছি। কেননা তিনি তখন পূর্ণবয়স্ক একজন মানুষ ছিলেন। তিনি দেশের আনাচে কানাচে ঘুরে দেখেছেন, যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশটাকে, আমাদের স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতার পরিবর্তে কি ঘটেছিল সংক্ষেপে যদি আপনি একটু আমাদেরকে বাকি 5 মিনিটে আপনি কথাগুলো বলেন। বীর মুক্তিযোদ্ধা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি ফার্স্ট বলে দেবো। আমি প্রথম কথা হচ্ছে আজকে সাবজেক্ট আছে যে আমরা আমাদের তৃতীয় স্বাধীনতা কি সুন্দরভাবে দেখতে পাবো কিনা, অর্জন করবো কিনা। আমি পারবো বলছি। এই জন্য একজনকে উদাহরণ দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় গণমাধ্যমে যখন প্রশ্ন করেছিল, অনেকগুলো প্রশ্ন, একটা প্রশ্ন ছিল, উনি তার উত্তর দিয়েছিলেন যে ভারত যদি বাংলাদেশকে হুমকি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করে, তাহলে ভারত, মায়ানমার, 7 সিস্টার অক্ষত থাকবে না। মহান স্বাধীনতার পরে এই পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল লিডার, মিলিটারি লিডার কারোর মুখ দিয়ে কথা শুনতে পারি নাই। মাই স্যালুট টু ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এই একটা কথা বলেছেন, এবং একটা কথার সঙ্গে ইউরোপ, আমেরিকা এর শক্তি এর সঙ্গে চলে এসেছে অলরেডি। নাম্বার 1। নাম্বার 2, আজকে রাওয়াতে কথা বলার পরে মেজর সুলাইমান, সেকেন্ড এসএসের, উনি হঠাৎ করে আমাকে বললেন যে তুমি কি হান্নান মৃধা? আমি স্যার আমি হান্নান মৃধা। তুমি সেদিন কি করে বলছিলে যে 30 লক্ষ লোক তো মারা যায়নি? আমি স্যার আমি সে কথা বলিনি, আমি বলছি যে আসলে 30 লক্ষ মারা গেছে কিনা আজকে যদি ইউএনওদেরকে জিজ্ঞেস করা হয়, সমস্ত ইউএনওকে,
7 দিনের ভিতরে সমস্ত ইউএনওর আন্ডারে যারা চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আসা হোক কয়জন লোক মারা গেছিল। আমার বিশ্বাস আমরা আসল তথ্য পেয়ে দেবো। আমি কাউকে ছোট করার চেষ্টা করছি না, বা এটাও বলবো না উনি মিথ্যে বলে গেছেন। ভুল হয়তো হতেই পারে, সেটাই হয়তো হয়েছে। 3 নম্বরে বলি আমি কথা, মহান মুক্তিযুদ্ধের সময় অনেকেই বলে যে শেখ মুজিবকে আমি ছোট করছি না এই মুহূর্তে, কারণ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন নাই। স্বাধীনতার নামে উনি শর্ত সাপেক্ষে কয়েকটা কথা বলেছিলেন, 3-4টে কথা সময় সংক্ষেপ করার জন্য বলছি। দিদেন মেজর জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছিলেন সেকেন্ড টাইম, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই কথাটাই শেখ মুজিবকে সারা জীবন জীবিত রেখে যাবে। যদি ব্যতিক্রম হয় তাহলে শেখ মুজিবকে ইতিহাসের অতল গহ্বরে নিমজ্জিত করা হবে, যেটা শেখ হাসিনা তার সেকেন্ড মৃত্যুর সমস্ত শেষ করে গেছে। উনি প্রথম তার মৃত্যু হয়েছিল 1975-এর 15ই আগস্টে, আর শেখ মুজিবের সেকেন্ড মৃত্যু হয়েছে 2024 সালের 5ই আগস্টে দেশ থেকে পালিয়ে। যে এখন প্রশ্ন আসতেই পারে, শেখ মুজিব কি পালিয়ে গেছিলেন? উনি আপোষ করে গেছিলেন। উনি ওনার নিজের জীবনের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, পরিবারের রেশন, পরিবারের জন্য পাকিস্তান সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সব নিশ্চিত করে উনি চলে যান। তারপরেও মানুষ মেনে নিয়েছিল হি ওয়াজ আওয়ার লিডার। কিন্তু শেখ মুজিবের কারণে, এই হাসিনার কারণে শেখ মুজিব আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তার সমস্ত ছবি মানচিত্র থেকে যেমন উঠে যায় সেরকমই গেছে, শুধু বাকি আছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। সেদিন পত্রিকায় দেখলাম সবাই দাবি করেছে যে ওখানে কোমলমতি শিশুদেরকে মুক্তিযুদ্ধের ট্রেনিং এর মাধ্যমে অফিসার করা হয়, তাদের ভিতরে ভুল ধারণা দেওয়া হবে, সেই জন্য বলছি ওটাও সরিয়ে ফেলা হোক। আজ এরপরে আসছি যে গত 3 টার্মে যে নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও সহি হয় নাই, ইট ইজ ট্রুথ। তারপরও নির্বাচন হয়েছে। এই যে কোমলমতি শিশুরা যে আত্মহত্যা দিয়েছে, মারা গেছে, আহত হয়েছে, আমি বলতে চাই এই মুহূর্তে এই 3টা নির্বাচনে যারা নির্বাচিত না হয়েও সংসদ সদস্য হিসেবে বেতন ভাতা, ট্যাক্স ফ্রি গাড়ি সবই নেছে, এ সমস্ত টাকা তাদের থেকে আদায় করা হোক। আদায় করে স্টুডেন্ট কল্যাণ ফান্ড, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফান্ড সৃষ্টি করে সেখানে এর জমা করা হোক। আমি আশা করব পিপল উইল অ্যাকসেপ্ট ইট। এরপরে মানুষ চিন্তা করবে 3 বার যে আমরা ভোট সহি করব নাকি আমরা গার্মেন্টসের থেকে মেয়েদেরকে নিয়ে এসে লাইনে দাঁড় করাই দেবো, বিদেশিরা আসবে, ছবি তোলা হবে, তারপরে যখন চলে যাবে বলে যাও ফটো সেশন শেষ। কি নির্লজ্জের নয় যদি শেখ হাসিনা বলে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি পাশ করেছি, এই কথা বলতে ন্যূনতম লজ্জাও তো করতে পারে। দ্যাট দে ডু নট হ্যাভ দিস থিং। এরপর আসছি যে আমাদের এই যে কথাটা দেলোয়ার বলছিল যে স্টাফ কলেজে করার সময়, ইয়েস ইট ইজ ট্রুথ। ওই যে আমি বললাম না, ডক্টর ইউনূস বলেছেন যে আমরা তাহলে যদি আমাদেরকে অস্থিতিশীল করে থাকে তাহলে আমরা কিন্তু ভারত মায়ানমার 7 সিস্টারকে অক্ষত থাকতে দেব না। এটা কিন্তু সেভাবেই হয়। আর যুদ্ধের সময় এনিমি অফ মাই এনিমি উইল বি মাই ফ্রেন্ড। যদি ভারত মনে করে থাকে যে তারাই আমাদের একমাত্র বন্ধু, আমরা কিন্তু দস্তখত দিয়ে আসি নাই। আজকে যে আমার শত্রু, আগামীকালকে যে সে আমার বন্ধু হবে না, নোবডি ক্যান সে লাইক দ্যাট। আমি আশা করব যে ভারতীয়রা যারা আমাদেরকে বলে যে বাংলা, সেদিনও বলছিল পশ্চিমবাংলার লোকেরা যে বাঙালিরা বেঈমান, মুনাফেক, অকৃতজ্ঞ। আমি সেদিন বলেছিলাম যে আমরা অকৃতজ্ঞ না, মুনাফেক না, বরং আপনারা ওই কাজটা করেন। আজকে আমরা জানছিলাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা 25 বছরের চুক্তি হয়েছিল। সেই চুক্তির প্রথম পয়েন্ট ছিল বাংলাদেশে কোনো স্ট্যান্ডিং আর্মি থাকতে পারে না, থাকবে না। যদি কোনো বিশৃঙ্খলা দেখা যায় তাহলে রক্ষী বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এরা সেটা দমন করবে, এবং যদি ব্যর্থ হয় তাহলে রক্ষী বাহিনীর ওই জলপাই রঙের কাপড় পরে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে, অভ্যন্তরীণ
অশান্ত পরিস্থিতিকে শান্ত করে আবার চলে যাবে। আমাদের এই গত কয়েক বছরের মধ্যে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীতে সেই জলপাই রঙের কাপড়টা চালু করা হয়েছে। আমি সেই সেনাবাহিনী প্রধানের নামটা বলবো না, আশা করব সেই পোশাক যেন বদল করে দেওয়া হয়। আর এত আমরা যখন প্রশিক্ষণ করেছি আমরা কিন্তু বেল্ট পরেছি। এখন আমি দেখি বাংলাদেশ আর্মি বেল্ট অ্যারেস্ট আর্মি, কিন্তু বেল্ট ওয়ান্স টেকেন ক্যানট বি রিটার্ন উইদাউট কোর্ট মার্শাল। তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীকে আবার বেল্ট দিতে কোর্ট মার্শাল করতে হবে? আমি জানি না কোন মেডিকেল সায়েন্স এটা বলেছে যে মাথায় বেল্ট থাকলে তাদের সমস্যা হতে পারে। হাওয়ার শ্রদ্ধেয় কর্নেল হান্নান আমার মিদা, সময় কি শেষ? আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আর যেগুলো সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সেটা অ্যাবসলিউটলি আমরা পাবলিক ডিসকাশন না করলেই ভালো হয়, কেননা কিছু কিছু ডিসিশন ইন্টারনালি নেওয়া হয়, এটা আমরা সামরিক সদস্য হয়ে আমরা আলোচনা না করাটাই সঠিক বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনার দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী দুইজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারলেন। আপনারা আজকে আমাদের নতুন অতিথি দেল এইচ খান যে সুন্দরভাবে কয়েকটি জিনিস উপস্থাপন করেছেন, নিশ্চয়ই তারা আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের জ্ঞানের দুয়ার একদিকে খুলে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে তাকে আমরা আরো বেশি এই অনুষ্ঠানে নিয়ে আসবো বিশেষজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে। আমরা চেষ্টা করব জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিস আমি বলবো যে আপনারা যার যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে আমাদের শহীদি পরিবারগুলো, যে শহীদ পরিবার এই তৃতীয় যুদ্ধে যারা শহীদ হয়েছেন, খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এবং আপনি পারেন এই জিনিসগুলো করে যাওয়া বলে আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। একই সাথে আহত হয়েছে এই গতকাল বা পরশুদিন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ইন্ডিয়ান একটি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে 1000-এর উপর শহীদ শাহাদাত বরণ মানে নিহত হয়েছে। আমরা তাদেরকে তো নিহত বলবো না, তারা শহীদ হয়েছেন। এই পরিবারগুলো এখন খুবই করুণ ভাবে জীবন যাপন করছে। তাদের হয়তো অনেক পরিবারেরই কেউ নাই দেখভাল করার। এই জিনিসটা আমাদের একটা নৈতিক এবং দেশের দায়িত্ব হয়ে পড়ে। আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রেসিডেন্টের কথা না হয়েই বললাম, কেননা ওনার হৃদয়ে তো একটা পাষাণ হৃদয়। উনি যে রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতি হয়েও এই অসংখ্য লোকের মৃত্যুকে তিনি এনজয় করেছেন। তিনি রক্ত দেখতে পছন্দ করেন। এই জন্য তার মুখ থেকে একটি শব্দ বের হলো না চুপ্পু সাহেবের, একেবারে চুপ মেরে গেলেন। চুপ্পু সাহেব চুপ হয়ে গেছেন। মানুষের রক্ত তাকে তার মনকে আন্দোলিত করতে পারেনি। এই যে একজন রাষ্ট্রপতি, তিনি কি মানুষকে একবারও বলতে পারতেন না, পুলিশকে বা প্রধানমন্ত্রীকে, যে আপনি আর না, যথেষ্ট হয়েছে, দেশের মানুষকে আপনি হত্যা করবেন না? এটা বললে হয়তো ওনার প্রেসিডেন্টশিপ থাকতো না, কিন্তু ইতিহাসের পাতায় তিনি নাম লিখাতে পারতেন। সেই কথাটুকু তিনি বলেননি। একইভাবে সেই হাজার হাজার যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, গতকালও 4 জন মৃত্যুবরণ করেছে, আজকের খবরটা এখনো পাইনি। এভাবে প্রত্যেক দিনই 4 জন 5 জন করে আহত ব্যক্তি শাহাদাত বরণ করছেন। তাদের দিকেও আমাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু খুশিতে নিজের জীবন বিলিয়ে দিলে হবে না, আনন্দে নিজেকে বিলীন করে দিলে হবে না। সবারই বাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দেশ সবারে। এই কবিতাটা খুবই আমার একটা মনে হয় ভালো একটা সুন্দর মোটিভেশনাল ওয়ে অফ ডুইং দ্য গুড থিং। আবার বলছি, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দেশ সবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিশুদের চেষ্টা সাধনা, তাদের যে বিসর্জন, তাদের যে আত্মত্যাগের ফলাফল আমাদেরকে দান করুন। এই দেশটাকে কিয়ামত পর্যন্ত একটি শান্তির দেশ, সুখের নীড় হিসেবে মানুষের জন্য উপহার দিন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে কর্নেল হান্নান মৃধা এবং দেলোয়ার হোসেন খানকে আন্তরিকভাবে আমি ব্যক্তিগতভাবে
শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথী হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু বাংলাদেশ আলাইকুম। জিন্দাবাদ।